এই প্রশ্নটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের, আবার আপনাদের এখানে একটা ছোট ভিতর থেকে প্রশ্ন আসে 94। এই অধ্যায়টা 7, যেখানে বলছে দলিল অস্থাবর সম্পত্তি, মনোযোগ দেন। দলিল অস্থাবর সম্পত্তি উপস্থিত করার জন্য অথবা অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য এই অধ্যায় থেকে 94 থেকে আমরা 105 পর্যন্ত পড়বো, মেবি 105 না 6 পর্যন্ত, 5 পর্যন্ত পড়বো। এই 94 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা আপনাদের জন্য, এএসআই থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত, কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত। আই রিপিট, এই দলিল দলিল দাখিল করার জন্য দলিল দাখিল করবে কোথায়? দলিল দাখিল করবে কি আদালত? আদালত যখন অনুমতি নিতে হবে কোনো কিছু, কোনো যদি দেখেন আপনি যে দলিল কারো কাছে কোনো হেফাজত থেকে উদ্ধার করতে চান, সেটাও আদালত অনুমতি। আদালত যদি সরাসরি বলে এমন হেফাজতে দখলে কোনো দলিল রয়েছে, কোনো ডকুমেন্ট রয়েছে, সেটা যদি নোটিশ করে বা কোনো অফিসার ইনচার্জকে যদি বলে এটাকে তল্লাশি করে এটা আদালতে জব্দ করে আর পাঠায়, এটা আদালত বলতে পারে। এই 94 থেকে 90 একবার 105 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 94, 95, 96 এবং এগুলো হচ্ছে তল্লাশি সংক্রান্ত ধারা। আর 94টা আমরা দেখবো কি, যেটা দলিল আদি যে বিষয়গুলো রয়েছে এবং বস্তু দাখিল করার জন্য সমন, সমনকে দিবে আদালত দিবে। আপনি এই যে সেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, মনোযোগ দেন। এই এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আপনার ক্ষমতা থাকলেও আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, একজন সাব ইন্সপেক্টর পারবেন না। কোর্ট ছাড়া আপনি চাইলেই এই যে একটা দলিল বা ডকুমেন্টের একটা দরকার, আপনি কারো কাছে যাই আপনি মনে করেন এটা আমার আইন বলে আমি তাকে তল্লাশি করে জব্দ করতে পারবো। ব্যাংকের কিছু কিছু বিষয় কাস্টাডিতে, মনোযোগ দেন সবাই কথা বলে, ব্যাংকের কাস্টাডিতে অনেক কিছু রয়েছে। ব্যাংকের পেনাল কোডের, বিশেষ করে পেনাল কোডের প্রতারণা সংক্রান্ত বা এরকম কোন প্রতারণা সংক্রান্ত কোনো বিষয় রয়েছে, যেমন বিশ্ব অপরাধনের বিশ্বাস ভঙ্গ সংক্রান্ত, এইগুলো তদন্তের জন্য অবশ্যই আপনি সরাসরি আপনি তদন্তের মতো হয়ে আপনি যায় ব্যাংকের কাছ থেকে বলতে পারেন না যে এই এটা আমার, এই দলিলটা আমাকে দেন, এই এই চেকটা আপনাকে দেন, নিতে পারেন। অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি ছাড়া, কারণ এগুলো তো গুরুত্বপূর্ণ দলিল, এগুলা কোনোভাবে ব্যাংকের কোনো কিছুই আপনি কি করবে না, ব্যতিক্রম রয়েছে, এগুলো আপনার তল্লাশি বা জব্দ করার সুযোগ নাই। এখানে এই কথাগুলো রয়েছে। তাহলে আমরা যদি দেখি 94 এর যে ব্যাখ্যাটা রয়েছে যে দলিলাদি বা অন্য বস্তু দাখিল করার জন্য সমন কে দিবে? আদালত থেকে সমন দিবে, যেটাকে হাজির করা হবে। আচ্ছা, তাহলে আমরা মূল বিষয় দেখবো। যদি আদালত, প্রথম বলছে যদি আদালত আদালত বা পুলিশ, মনোযোগ দেন, পুলিশ স্টেশন অফিসার মনে করেন, অফিসার কে মনে করে, অফিসার ইনচার্জ মনে করবে, কি মনে করবে, কি মনে করবে যে কোনো ডকুমেন্টস বা কোনো জিনিস তদন্ত বিচার অন্য কোনো প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়, মনোযোগ দেন, তিনটা বিষয় বলছি, কোনো তদন্ত বিচার বা অন্য কোনো প্রক্রিয়ায়, কোনো তদন্তের জন্য হতে পারে, কোনো বিচারের জন্য বিচার আদালতের হতে পারে, কোনো প্রক্রিয়া জরুরি, ওই দলিলটা জরুরি, তখন কি করবে? আদালত লিখিতভাবে সমন দিতে পারবে। এই 94 দলিলাদি দাখিল করার জন্য আদালতে যে সমন দিয়ে এটা পাঠানো হইলো, তো এই সমন আদেশে বলবৎ হবে কবে, কোথায় সেই ডকুমেন্ট সেই জিনিস উপস্থাপন করবে, এটা আদালত এখতিয়ার। তাহলে হচ্ছে 94 হচ্ছে আমরা দেখবো, যেটা দেখলাম এই এই বিষয়গুলো আদালত যদি মনে করে যে এই ক্ষেত্রে, তাহলে সমন দিতে পারে। পরীক্ষা প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সমন ইস্যু করা হয়, কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়, কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, তাহলে ব্যতীত কোন ক্ষেত্রে আপনি ইস্যু করতে পারবেন না? কোনো ডকুমেন্ট বা জিনিস ব্যাংক বা ব্যাংকারের কাস্টাডি থাকলে, হেফাজত কোনো ব্যাংকের কোনো কিছু ডকুমেন্ট যদি হেফাজত থাকে, এগুলো আপনি পারবেন না। নির্দিষ্ট শর্ত ছাড়া আপনি কি করে সমন জারি করতে পারবেন না? আপনি সমান সুযোগ নাই। আপনি মামলা হয়েছে দেখে আপনি মনে করবেন এটা নোটিশ করে দিলাম যে ব্যাংকে, এটাকে এই কাগজ নিয়ে আপনি হাজির হয়ে যান, সুযোগ নাই। আদালত অনুমতি লাগবে, অনেক সেন্সিটিভ কিছু কিছু বিষয় থাকে। কি কি প্যানেল করে নির্দিষ্ট করেছে, প্যানেল করে 403, 406, 408, এগুলো যে অপরাধ বিশ্বাসভঙ্গ যেসব বিষয়গুলো রয়েছে, 421, 424, এগুলো যে ব্যাংক সংক্রান্ত, এবং 425 এগুলো হচ্ছে আপনার যে জালিয়াতি সংক্রান্ত। এবং তদন্তের জন্য সেশন জাজ লিখিত অনুমতি লাগবে, লিখিত অনুমতি লাগবে। অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন লিখিত অনুমতি, অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট লিখিত। আচ্ছা, লিখিত অনুমতি লাগবে এই ক্ষেত্রে। এই ব্যতিক্রমটা পড়বেন, এটা এমসিকিউ এবং রিটার্নের জন্য খুবই, এখান থেকে ভিতর থেকে প্রশ্ন একটু করবে, সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন। ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই, মনোযোগ দেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ডকুমেন্ট জিনিস উপস্থাপন করতে বলা হয়, তবে সে নিজে উপস্থিত না হয় ডকুমেন্ট আদালত পাঠা সেই কর্তব্য পালন হবে। মনে করেন আদালতে বলে গেছে যে এত এই দলিলটা আপনার নামে আছে বা এরকম একটা তদন্ত চাইছে এবং সেটা আদালতে হাজির করতে বলছে, যদি সে হাজির না করে, উপস্থান না করে, সে যে আদালতে সরাসরি হাজির হয়, তাহলে মনে করতে হবে যে সে যে যে সমনটা দিয়েছে সে আদালতে হাজির হয়ে সে পেশ করে, এটাই মনে করা হবে সে কর্তব্য পালন করছে বলে গণ্য হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিন। তবে এখানে একটু কথা রয়েছে, কোন ক্ষেত্রে অন্যান্য আইন প্রযোজ্য নয়। এই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আইন প্রযোজ্য, মনোযোগ দেন, পরীক্ষা এমসিকিউ, এভিডেন্স অ্যাক্ট 1872 সেকশন 123, 100 প্রযোজ্য হবে না। 123 24% না। আপনি চাইলে এই যে গোপন বিষয়গুলো আপনি চাইলে আপনি হাজির করতে পারবেন না, প্রকাশ করতে বাধ্য নয়। অনেক কিছু বিষয় রয়েছে তারা প্রকাশ করতে বাধ্য নয়। আমাদের কিছু কনফিডেন্সিয়াল বিষয় রয়েছে, আমাদের অফিসে ইন্টারনাল অনেক পুলিশের অনেক কিছু রয়েছে, এগুলো আমরা প্রকাশ করতে পারবো না।
আমাদের জনসংবাদ জনস্বার্থের একমাত্র প্রয়োজন ছাড়া বা কোনো কিছু আমাদের প্রকাশ করতে বাধ্য নয়, এইসব বিষয় থাকে। মাথায় নিবেন, কিছু কিছু বিষয় সেগুলো আমরা কথা বলতে পারি না, এগুলো আমাদের অনেক ইন্টারনাল বিষয় থাকলে সেগুলো আমরা প্রকাশ করতে বাধ্য নয়। তাহলে 123 প্রযোজ্য হবে না এখানে। তবে পোস্টাল টেলিগ্রাফ কর্তৃপক্ষের কাস্টডি থাকা, এই যে পোস্টাল, যে ডাক বিভাগে কর্তৃপক্ষের কাস্টডিতে যে চিঠিপত্র রয়েছে, পোস্ট কার্ড রয়েছে, টেলিগ্রাম রয়েছে, এগুলো এই দ্বারা প্রযোজ্য হবে না। মানে চাইলে আপনি পোস্টাল কার্ডে ওখান থেকে কোনো কিছু আপনার জব বা কোনো কিছু নিয়ে আসতে পারবেন না, এগুলো বিশেষ অনুমতি লাগবে। এই লেখক কার কার অনুমতি লাগবে বলছে, অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন লিখিত অনুমতি, এবং বলছে তদন্তের জন্য কোন ধারা ক্ষেত্রে সেশন জজের লিখিত অনুমতি। এগুলা 2-3টা বিষয় মনে রাখবেন মাথায়। উদাহরণটা কি? পুলিশ অফিসার মনে করেছে যে কোনো ব্যবসায়ী সংস্থার ব্যাংকে স্টেটমেন্ট একটা আর্থিক জালিয়াতির মামলার জন্য জরুরি, তবে ডকুমেন্ট ব্যাংক কাস্টডি থাকায় এখন যদি পুলিশ মনে করতেছে যে স্টেটমেন্ট একটা জালিয়াতি দরকার, তাহলে চাইলেই কি আপনি দিবে তারা স্টেটমেন্ট? তাহলে এখন কাস্টডিতে থাকায় সেশন জজের অনুমতি ছাড়া পুলিশ সরাসরি আদেশ দিতে পারবে না, সুযোগ নেই, আপনি চাইলেই পাবেন না। উদাহরণ 2, আদালত মনে করে কোনো ব্যক্তির একটি ইম্পর্টেন্ট কন্ট্রাক্ট আছে মামলা প্রমাণের জন্য জরুরি, কিন্তু আদালত সমন জারি করলো, আদালতে কি করলো, সমন জারি করলো করে বললো এই কন্ট্রাক্ট নির্দিষ্ট দিন আদালত উপস্থাপন করতে হবে, তো ব্যক্তিটি নিজে আসবে অথবা কন্ট্রাক্ট আদালত পাঠানো হবে। যদি সে ব্যক্তি নিজে আদালতে যায় এনাফ, আর যদি সেটা কন্ট্রাক্ট আদালত পাঠায় সেটাও যথেষ্ট হবে। তাহলে আমরা দেখলাম কি, দলিলাদি অনভিষ্ট দাখিল করার জন্য সমন দিতে পারে কত ধারায়? ফৌজদারি কার্য 94 ধারা। 94 ধারা কি বলছে? কর্তৃপক্ষ ডকুমেন্ট জিনিস প্রোডাকশনের ক্ষেত্রে সমান আদেশ দিতে পেকে পারবে, অবশ্যই আদালত বা পুলিশ অফিসার, দুইটা ক্ষেত্রে বলছে এমসিকিউ। আদালত বা পুলিশ অফিসারের সমন দিতে হবে, তবে পুলিশ যদি দেয় ব্যতিক্রম দিচ্ছে যে এই ক্ষেত্রে পারবে না এবং এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, খেয়াল রাখবেন। আদালতের ক্ষেত্রে তো আদালত অনুমতি করবে। ব্যাংক বা কাস্টডিতে ডকুমেন্টারিতে কি প্রযোজ্য? অবশ্যই সেশন জজ হাইকোর্টে লিখিত অনুমতি ছাড়া সমন জারি করা যাবে না। আই রিপিট, ব্যাংক কাস্টডি থাকা ডকুমেন্টারি প্রযোজ্য কি? সেশন জজ বা হাইকোর্টে লিখিত অনুমতি ছাড়া করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটি। একজন ব্যক্তি সমন হলে কি করতে পারবে? অবশ্যই ডকুমেন্ট জিনিস পাঠালে যথেষ্ট হবে। এভিডেন্স অ্যাক্টের সেকশনের এই সেকশন কি প্রযোজ্য নয়? কত ধারা? সাক্ষ্য আইনের এভিডেন্সের 123 এবং 24 ধারা একদম মিন করে দিচ্ছে। পোস্টাল এবং টেলিগ্রাফের কর্তৃপক্ষ কাস্টডি থাকা ডকুমেন্টের ক্ষেত্রে 94 কি বলছে? অবশ্যই সমনের ক্ষেত্রে পোস্টাল ডকুমেন্টের ক্ষেত্রে সমান প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা 94 কি দেখলাম? 94 দেখলাম দলিলাদি বা অন্যান্য বস্তু দাখিল করার জন্য সমন দিতে পারে কে? আদালত বা পুলিশ অফিসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ব্যতিক্রম গুলা বললাম, এগুলা আপনাদের। আর কনস্টেবল এসআর জন্য শুধু উপরের প্রথম লাইন পড়লেই হবে।